নমস্কার। আজ আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার প্রশ্নের মান 8 আমি 8-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে যাবে। তোমাদের টেস্ট পরীক্ষা এবং অ্যানুয়াল এক্সাম দুটো পরীক্ষারই গুরুত্বপূর্ণ সাজেশন আজকের এই ভিডিওতে তোমরা পাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সাজেশন সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সাজেশন প্রশ্নের মান 8 অর্থাৎ 8 মার্কসের কোশ্চেন আজকের এই ভিডিওতে বলবো। যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম এস টিউটোরিয়াল হোম। এই এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে আলোচনায় ফিরে আসা যাক। আজকের এই আলোচনায় যে মূল বিষয়বস্তু উচ্চ মাধ্যমিক 2024 সোশিওলজি সাজেশন অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা প্রশ্নের মান 8। তোমরা সবাই জানো যে 8 নম্বরের প্রশ্ন 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 8টা কোশ্চেন থাকবে, 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8। 5টি প্রশ্নের উত্তর লিখলে 5 × 40 অর্থাৎ প্রশ্নের মান 8। 8-এর প্রশ্ন 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 8-এর 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। লেখা থাকবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আজকের এই ভিডিওতে তোমরা পাচ্ছ সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার প্রশ্নের মান 8 সাজেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 প্রশ্নের মান 8 সোশিওলজি সাজেশন প্রশ্নের মান 8 আলোচনা করছি। প্রশ্নের মান 8-এর প্রশ্ন 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। বলছি তোমরা খাতা কলম রেডি করে বসো, খাতায় লিখে নিয়ে এগুলো পড়বে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা প্রশ্নের মান 8 মার্কসের কোশ্চেন নিয়ে তোমরা 8 মার্কসের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে তোমরা আলোচনা করবে। মানে 8 মার্কসের যে প্রশ্নগুলো আমি বলবো সেগুলো তোমরা পড়বে, আলোচনা করবে বলতে তোমাদের পড়তে হবে। ভালো করে এগুলো পড়ে নেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। আমি যে প্রশ্নগুলো বলবো 8-এর প্রশ্ন, এই 8-এর যতগুলো প্রশ্ন বলবো এখান থেকে তোমাদের 5টা লিখতে হবে এবং 5টাই কমন পড়বে। তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অ্যানুয়াল এক্সামে আমি যে প্রশ্নগুলো বলবো প্রশ্নের মান 8-এর প্রশ্ন 5টা লিখতে হবে, 5টাই কমন পড়বে। টেস্টও কমন পড়বে, ফাইনালও কমন পড়বে। শুনে নাও বলছি। নাম্বার 1 প্রশ্নের মান 8 অর্থাৎ প্রশ্নের মান 8 মানে প্রশ্নের মান 8। সিরিয়াল নাম্বার 1 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় বা বলতে কি বোঝো? নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় এ বিষয়ে রণজিৎ গুহর অবদান উল্লেখ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, যারা এইচএস পরীক্ষা দেবে অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 যারা পরীক্ষা দিচ্ছ, যাদের সাবজেক্ট সোশিওলজি রয়েছে, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মান 8। নাম্বার 1 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায় এই বিষয়ে রণজিৎ গুহর অবদান উল্লেখ করো বা আলোচনা করো। এই বিষয়ে রণজিৎ গুহর অবদান আলোচনা করো। ঠিক আছে, এটা পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে কি পড়তে হবে? এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে এইভাবে। কিভাবে আসতে পারে? সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এই প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা লেখো। আমি যে দুটো প্রশ্ন বললাম একই প্রশ্ন, এই দুটোর মধ্যে একটা আসবেই। তোমাদের 2024 সালে সোশিওলজি পরীক্ষায় প্রশ্নের মান 8, এই দুটো থেকে একটা আসবেই, দুটো একই প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন নাম্বার 2
ভারত ভারতবর্ষে ভারতবর্ষে তাত্ত্বিক বিষয় হিসাবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো। ভারতবর্ষে তাত্ত্বিক বিষয় হিসেবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো। এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এইভাবে পড়তে পারো, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো, বা ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এই বিষয়ে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এই বিষয়ে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, একদম গ্যারান্টি এই প্রশ্নটা। এইটা আর সাবঅল্টান বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, সাবঅল্টান বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা দুটোর মধ্যে একটা আসবে। আর এই যে ভারততাত্ত্বিক বা ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বললাম, আর এই বিষয়ে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এই দুটোর মধ্যে একটা আসবেই। ঠিক আছে, পরের প্রশ্ন বলছি নাম্বার 3, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা লেখো। এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা লেখো। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়, এ বিষয়ে রণজিৎ গুহর অবদান উল্লেখ করো। অথবা সাবঅল্টান দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এই প্রসঙ্গে রণজিৎ গুহর অবদান লেখো। এই দুটোর মধ্যে একটা আসবেই। আর একটা কি বলছিলাম, ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসেবে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লেখো। এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অথবা ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এই বিষয়ে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আর রণজিৎ গুহর অবদান, রণজিৎ গুহর অবদান, এই দুটোর মধ্যে একটা পাবেই পরীক্ষায়। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা লেখো। তাহলে রণজিৎ গুহর অবদান, সাবঅল্টান বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চার মধ্যে রণজিৎ গুহর অবদান আর ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, দুটোর মধ্যে একটা আসবেই। তারপরে পরের প্রশ্ন, সিরিয়াল নাম্বার 4, দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির বিস্তার ও সীমাবদ্ধতা আলোচনা করো। দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির বিস্তার ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে কি বলবে, কার্যকাঠামো দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, কার্যকাঠামো দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়, কার্যকাঠামোগত দৃষ্টিভঙ্গিতে ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা লেখো। ভারতীয় সমাজতাত্ত্বিকগণের ভূমিকা লেখো, বা পার্টিকুলার আসতে পারে এম.এন. শ্রীনিবাসের ভূমিকা, এম.এন. শ্রীনিবাসের ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে নাম্বার 6, যে প্রশ্নটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝায়, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝায়, ওর সঙ্গে পড়বা স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বা এই গ্রাম সমাজ ধ্বংসের কারণগুলি কি কি। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বলতে কি বোঝায়, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এই গ্রাম সমাজ ধ্বংসের কারণগুলি কি কি। এটা কিন্তু টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ পড়ে নেবে। অথবা এই প্রশ্নটা আসতে পারে, যদি স্বয়ংসম্পূর্ণ না আসে, জজমানি ব্যবস্থা বলতে কি বোঝায়, জজমানি ব্যবস্থা বলতে কি বোঝায়, জজমানি প্রথার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। জজমানি প্রথার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে। যদি স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ না আসে, তাহলে জজমানি থেকে প্রশ্ন হবেই। জজমানির ইতিবাচক নেতিবাচক দিক যদি না আসে, তাহলে প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে আসতে পারে, জজমানি ব্যবস্থা বলতে কি বোঝায়, জজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। জজমানি ব্যবস্থা বলতে কি বোঝায়, জজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধর্মনিরপেক্ষীকরণ বলতে কি বোঝায়, ধর্মনিরপেক্ষীকরণের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। ধর্মনিরপেক্ষীকরণ বলতে কি বোঝায়, ধর্মনিরপেক্ষীকরণের বিভিন্ন উপাদান বা বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা যদি ধর্মনিরপেক্ষীকরণ না আসে, তাহলে ওর পরিবর্তে এই প্রশ্নটা আসতে পারে, পাশ্চাত্যায়ন বলতে কি বোঝো, পাশ্চাত্যায়ন, ওয়েস্টার্নাইজেশন, পাশ্চাত্যায়ন বলতে কি বোঝো, পাশ্চাত্যায়ন ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা পড়তে পারো, জাত ব্যবস্থা বলতে কি বোঝো, জাত ব্যবস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলি আলোচনা করো। জাত ব্যবস্থার বৈশিষ্ট্য বা প্রকৃতি, জাত ব্যবস্থা, পাশ্চাত্যায়ন, জজমানি ব্যবস্থা, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আর ধর্মনিরপেক্ষীকরণ, তার আগে বললাম
নিম্নবর্গীয় ইতিহাস চর্চা মানে সাবঅল্টান, তার সঙ্গে রণজিৎ গুহর অবদান, আর ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই প্রশ্নগুলোই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এ প্রশ্নের মান 8 কমন পড়বে। 5টা প্রশ্ন এখান থেকে লিখতে পাবে। এরপরে শোনো কি পড়বে। এরপরে সিরিয়াল নাম্বার 8, পরিবারের সংজ্ঞা দাও, পরিবারের কার্যাবলী আলোচনা করো। পরিবারের সংজ্ঞা দাও, পরিবারের কার্যাবলী আলোচনা করো, অথবা পরিবারের সংজ্ঞা দাও, পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। পরিবার ব্যবস্থার পরিবর্তনের কারণ বা পরিবারের কার্যাবলী, দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। বা যদি পরিবার থেকে প্রশ্ন না হয় তাহলে আসতে পারে যৌথ পরিবারের সংজ্ঞা দাও, যৌথ পরিবারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। যৌথ পরিবারের সংজ্ঞা দাও, যৌথ পরিবারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, অথবা যৌথ পরিবার কাকে বলে, যৌথ পরিবারের কার্যগত ও কাঠামোগত পরিবর্তন লেখো, যৌথ পরিবার ভাঙনের কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যৌথ পরিবার থেকে জয়েন্ট ফ্যামিলি, এটা পড়বে। তারপরে প্রশ্ন, জাতি ব্যবস্থায় গান্ধীজির মতামত আলোচনা করো। জাতি ব্যবস্থায় গান্ধীজির মতামত আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ জাতি থেকে এবার গান্ধীজি আসার সম্ভাবনা রয়েছে। জাতি প্রসঙ্গে গান্ধীজির মতামত বা গান্ধীজির বক্তব্য। ধর্ম বিষয়ে আবুল কালাম আজাদ ও শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বিশ্লেষণ করো। ধর্ম বিষয়ে যদি এবার প্রশ্ন হয়, ধর্ম বিষয়ে প্রশ্ন আসবে আবুল কালাম আজাদ অথবা শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গি। ধর্ম প্রসঙ্গে আবুল কালাম আজাদ অথবা শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ধর্ম বিষয়ে আবুল কালাম আজাদ আর শ্রী অরবিন্দ, আর জাতি প্রসঙ্গে গান্ধীজির মতামত। একদম গ্যারান্টি 2024-এর সোশিওলজি পরীক্ষার প্রশ্নের মান 8, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট সাজেশন। তারপর কি বলবে, শিক্ষা কাকে বলে, শিক্ষার কার্যাবলী আলোচনা করো। শিক্ষা কাকে বলে, শিক্ষার কার্যাবলী আলোচনা করো। তারপরে শিক্ষা প্রসঙ্গে গোপাল কৃষ্ণ গোখলের দৃষ্টিভঙ্গি। শিক্ষা প্রসঙ্গে গোপাল কৃষ্ণ গোখলের দৃষ্টিভঙ্গি আলোচনা করো, অথবা শিক্ষা সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। শিক্ষা সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে পড়বে গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। তাহলে কি বললাম, জাতি ব্যবস্থায় গান্ধীজির মতামত, ধর্ম বিষয়ে আবুল কালাম আজাদ অথবা শ্রী অরবিন্দের ভূমিকা। জাতি ব্যবস্থায় গান্ধীজির মতামত, আর ধর্ম বিষয়ে আবুল কালাম আজাদ অথবা শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গি। এটা হলো ধর্ম বিষয়ে আবুল কালাম আজাদ আর শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গি, আর জাতি প্রসঙ্গে গান্ধীজির মতামত। আর শিক্ষা প্রসঙ্গে গোপাল কৃষ্ণ গোখলের মতামত, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতামত শিক্ষা প্রসঙ্গে পড়তে হবে। শিক্ষা প্রসঙ্গে গোপাল কৃষ্ণ গোখলের মতামত আলোচনা করো, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতামত আলোচনা করো শিক্ষার প্রসঙ্গে। তারপরে কি বলবে, গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো, অথবা শিক্ষা ও আধুনিকীকরণ এর প্রক্রিয়া ব্যাখ্যা করো। আর জাত সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা। জাত সম্পর্কে গান্ধীজি অথবা স্বামী বিবেকানন্দ। ধর্ম সম্পর্কে আবুল কালাম আজাদ অথবা শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গি। শিক্ষা সম্পর্কে গোপাল কৃষ্ণ গোখলে অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দৃষ্টিভঙ্গি। আর জাত সম্পর্কে স্বামী বিবেকানন্দ অথবা গান্ধীজির মতামত। তাহলে কি বললাম, জাত সম্পর্কে স্বামী বিবেকানন্দ অথবা গান্ধীজির মতামত। ধর্ম প্রসঙ্গে আবুল কালাম আজাদ অথবা শ্রী অরবিন্দের মতামত ধর্ম সম্পর্কে। আর শিক্ষা সম্পর্কে গোপাল কৃষ্ণ গোখলে অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতবাদ বা বক্তব্য। এই যে দুটো করে বললাম, জাতি থেকে দুটো, ধর্ম থেকে দুটো, শিক্ষা থেকে দুটো, তার মধ্যে একটা করে কমন পড়বে। জাতি সম্পর্কে পড়তে হবে জাতি সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভূমিকা অথবা গান্ধীজির মতামত। ধর্ম সম্পর্কে পড়তে হবে আবুল কালাম আজাদের ভূমিকা অথবা শ্রী অরবিন্দের ভূমিকা। আর শিক্ষা সম্পর্কে পড়তে হবে গোপাল কৃষ্ণ গোখলে অথবা
গোপালকৃষ্ণ গোখলে অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতবাদ। এইভাবে পড়ে নাও, কমন পড়বে 100% শিওর। এরপরের প্রশ্ন বলছি, দারিদ্র বলতে কি বোঝায়? ভারতে বিভিন্ন দারিদ্র দূরীকরণ কর্মসূচির পরিচয় দাও। দারিদ্র বলতে কি বোঝায়? ভারতে বিভিন্ন দারিদ্র দূরীকরণ কর্মসূচির পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন, সোশিওলজি সাজেশন, সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা সাজেশন, প্রশ্নের মান 8। এই প্রশ্নটা আসবেই আসবে। দারিদ্র বলতে কি বোঝায়? ভারতে বিভিন্ন দারিদ্র দূরীকরণ কর্মসূচির বিবরণ দাও। বা পড়তে পারো, বেকারত্ব বলতে কি বোঝায়? ভারতে বেকার সমস্যার কারণগুলি আলোচনা করো। বেকারত্ব বলতে কি বোঝায়? ভারতে বেকার সমস্যার কারণগুলি আলোচনা করো। এরপরে পড়বে, এরপরে সিরিয়াল নাম্বার, দুর্নীতি বলতে কি বোঝো? দুর্নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? দুর্নীতি প্রতিরোধে ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি লেখো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সোশিওলজি সাজেশন, প্রশ্নের মান 8। টেস্ট এবং ফাইনালে আসবেই। দুর্নীতি বলতে কি বোঝো? দুর্নীতির প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? দুর্নীতি প্রতিরোধে ভারত সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি আলোচনা করো। করাপশন পড়তে হবে। পরের প্রশ্ন, সাম্প্রদায়িকতার ধারণাটি বর্ণনা করো। সাম্প্রদায়িকতার ধারণাটি বর্ণনা করো। ভারতের সাম্প্রদায়িকতার মৌলিক কারণসমূহ বর্ণনা করো বা আলোচনা করো। সাম্প্রদায়িকতার ধারণাটি বর্ণনা করো বা ভারতের সাম্প্রদায়িকতার মৌলিক কারণসমূহ বর্ণনা করো। এটা ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, ভারতের পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতে পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা পড়তে পারো, ভারতে নারী আন্দোলনের রূপরেখার পরিচয় দাও। ভারতে নারী আন্দোলনের রূপরেখার পরিচয় দাও। বা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। বর্তমান সমাজে নারী জাতির মর্যাদার পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি, আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝায়? আঞ্চলিকতাবাদ বলতে কি বোঝায়? ভারতে আঞ্চলিকতাবাদের কারণগুলি আলোচনা করো। ভারতে আঞ্চলিকতাবাদের কারণগুলি আলোচনা করো। লাস্ট কোশ্চেন, ভারতে নিরক্ষরতার কারণসমূহ। ভারতে নিরক্ষরতার কারণসমূহ আলোচনা করো বা ভারতে নিরক্ষরতা দূরীকরণের বিভিন্ন কর্মসূচিগুলি আলোচনা করো। ভারতে নিরক্ষরতা দূরীকরণের বিভিন্ন কর্মসূচি আলোচনা করো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দারিদ্র, দুর্নীতি, আঞ্চলিকতাবাদ, নিরক্ষরতা দূরীকরণের কর্মসূচি, ভারতে বিভিন্ন দারিদ্র দূরীকরণের কর্মসূচি বা দারিদ্রতার কারণ, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি বললাম তোমাদের সামনে? যে প্রশ্নগুলো আমি বললাম নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, তারপরে বললাম ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি, দান্দিক দৃষ্টিভঙ্গি, বলেছি স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ, যজমানি ব্যবস্থা, যৌথ পরিবার বা পরিবার, বলেছি শিক্ষা প্রসঙ্গে গোপালকৃষ্ণ গোখলে আরটা কি বলেছি বলতো? শিক্ষা প্রসঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। জাতি প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বা গান্ধীজির অবদান, মানে গান্ধীজির ভূমিকা। আর ধর্ম বিষয়ে কি বলেছি? ধর্ম বিষয়ে তোমাদের বলেছি আবুল কালাম আজাদ অথবা শ্রী অরবিন্দের ভূমিকা। আবুল কালাম আজাদ অথবা শ্রী অরবিন্দের ভূমিকা ধর্ম প্রসঙ্গে। ধর্ম শিক্ষা জাতি থেকে প্রশ্ন থাকবেই। আর নিরক্ষরতা দূরীকরণের বিভিন্ন কর্মসূচি, পরিবেশ ঘটিত আন্দোলন, নারী সমস্যা, নারীদের মর্যাদার পরিবর্তন, তারপরে পড়তে হবে আঞ্চলিকতাবাদ, সাম্প্রদায়িকতাবাদ, দুর্নীতির বিভিন্ন কারণ বা দুর্নীতি দূরীকরণের সরকারি যে বিভিন্ন পদক্ষেপ কর্মসূচি সেগুলো। আর পড়তে হবে দারিদ্র দূরীকরণের বিভিন্ন কর্মসূচির পরিচয় দাও। দারিদ্র দূরীকরণ, যজমানি প্রথা, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ বললাম। এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 8টা প্রশ্ন থাকবে। প্রশ্নের মান 8। 8টা প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো 5টা প্রশ্নের উত্তর লিখবে। প্রশ্ন থাকবে তোমাদের 8টা, তার মধ্যে লিখবা 5টা। প্রশ্ন থাকবে 8টা, তার মধ্যে লিখতে হবে 5টা। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 8। প্রতিটি প্রশ্নের মান 8। এরকম 8-এর প্রশ্ন, 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 8 40। যতগুলো প্রশ্ন বললাম এখান থেকে তোমাদের টেস্ট এবং ফাইনালে কমন পড়বে। যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন হাই স্কুল, গার্লস হাই স্কুলে মানে পড়াশোনা করছো, যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, যাদের সাবজেক্টটা রয়েছে সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, তাদের উদ্দেশ্যে বলছি প্রশ্নের মান 8। যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষাতে 8টা প্রশ্নই কমন পড়বে, তার মধ্যে 5টা লিখতে হবে। 8-এর প্রশ্ন 5টা প্রশ্ন লিখবে আমার সাজেশন থেকেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ 100% শিওর কমন সাজেশন।
আসবেই আসবে, কমন পড়বেই পড়বে। এই সাজেশনগুলো পড়লে তোমাদের আর কোনো দুশ্চিন্তার কারণ নেই। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম, এই এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন সোশিওলজি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সোশিওলজি সাজেশন, প্রশ্নের মান 8, অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সাজেশন, প্রশ্নের মান 8, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। এই সাজেশন থেকে 8টা প্রশ্নই কমন করবে, তোমাদের লিখতে হবে 5টা, প্রতিটি প্রশ্নের মান 8, মানে 8 মার্কসের কোশ্চেন। এই শেষ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2024 সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার প্রশ্নের মান 8-এর সাজেশন আমি দিয়ে দিলাম আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে পড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতে কমন পড়বে। দুটো পরীক্ষাতে তোমরা 8-এর 5টা করে প্রশ্ন উত্তর লিখতে পারবে, কমন পড়বেই পড়বে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। রাখছি, আবার পরের ভিডিওতে আবার অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন পাচ্ছ তোমরা আমার এই ভিডিওটিতে। সাজেশন পাচ্ছ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমাজতত্ত্ব বা সমাজবিদ্যার সোশিওলজি, মানে সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা অর্থাৎ সোশিওলজি, ইংরেজিতে বলে সোশিওলজি, প্রশ্নের মান 8-এর সাজেশন, ঠিক আছে। অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে কল করতে পারো, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই, তোমার পরীক্ষা মিলিয়ে নিও। টেস্ট দিবে সামনে, দুর্গাপুজোর ছুটির পরে টেস্ট, তারপরে ফেব্রুয়ারিতে ফাইনাল দিবে। দুটো পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাজেশন তোমাদের কাছে থাকলে আর কারো সাজেশনে তোমাদের দরকার হবে না, এখান থেকেই তোমাদের কমন পড়বে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। সমাজতত্ত্বে যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা সমাজবিদ্যার ছাত্রছাত্রী রয়েছে, যারা সোশিওলজির সাজেশন মানে ছাত্রছাত্রী রয়েছে, সোশিওলজি মানেই সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, ঠিক আছে। তোমাদের আর কোনো চিন্তা নেই, এই সাজেশন হাতের কাছে থাকলে আর তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। এগুলোই পড়ো। আমি আগের ভিডিওতে প্রশ্নের মান 1 এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকের এই চ্যানেলে আমি এই ভিডিওতে আমি আলোচনা করছি, এই ভিডিওতে প্রশ্নের মান 8-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, কমন সাজেশন। এখানে এর বিকল্প হয় না এই সাজেশনের, তোমরা মিলিয়ে নিও। যে যেখানে পড়ো, যে স্কুলেই পড়ো না কেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই সাজেশনটা, এই কথাগুলো, প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে পড়ো। আশা করি ভালো রেজাল্ট করতে পারবে, 90-এর উপরে নম্বর তুলতে পারবে সোশিওলজিতে, ঠিক আছে। রাখছি। আর এমসিকিউ প্রশ্নগুলো নিজ দায়িত্বে তোমরা ভালো করে পড়ে নেবে এমসিকিউ। আমি কিন্তু এই ভিডিওতে শুধু প্রশ্নের মান 8 নিয়ে আলোচনা করলাম। প্রশ্নের মান 8-এর সাজেশন পাচ্ছ সোশিওলজির, প্রশ্নের মান 8।